ভারত কি বাংলাদেশকে হামলা করেছে? হ্যাঁ, দুইটা প্রতিবেশী দেশের মধ্যে কিছু বিষয়ে দ্বন্দ্ব থাকবেই, এটাও আমরা অনাকাঙ্ক্ষিত, আমাদের সীমান্ত হত্যা হচ্ছে, আমাদের ভাই মারা যাচ্ছে, এটা বাংলাদেশের আপনি যেটা বললেন যে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করে নাই এই জন্য কেন তাদের সঙ্গে আমাদের শত্রুতা সম্পর্ক। বাংলাদেশের আওয়ামী লীগের সময় যে পিলখানার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা তদন্ত হয়েছে। তদন্ত রিপোর্টে উঠে এসেছে যে পিলখানার হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত, ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত, সেটা তদন্ত রিপোর্টে উঠে এসেছে। বাংলাদেশের যতগুলো ঘটনা হচ্ছে, সীমান্তে হত্যা হচ্ছে, সীমান্ত হত্যা, ভারত বাংলাদেশি নাগরিকদেরকে সীমান্ত হত্যা করতেছেন। আর যখন বন্যার পানি ছেড়ে দেওয়া হয়, বিশেষ করে আমাদের ফেনী অঞ্চল বা আখাউড়ার অঞ্চল, সেই অঞ্চলগুলোতে প্রতি বছরই তারা বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। আমাদের যখন পানি বন্ধ হচ্ছে তারা পানি দিচ্ছে না, আমাদের অঞ্চল শুকিয়ে যাচ্ছে। যখন পানির প্রয়োজন নেই তাদের এখানে বেশি হচ্ছে, তারা বাঁধ ছেড়ে দিচ্ছে, আমাদের এখানে বন্যা হয়ে যাচ্ছে। এই সম্পর্ক, এই আচরণগুলোকে আসলে একটা সভ্য প্রতিবেশীর আচরণ কিনা? আরেকটা ধন্যবাদ, প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথম কথা হলো, বিডিআর হত্যাকাণ্ডের যে দায়বদ্ধতা, ভারতের উপর দায়বদ্ধতা চাপানো হয়েছে, এটা কিন্তু আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের যে তদন্ত, যে সময়ে যে তদন্ত করেছে, সেটা এর আগের যে তদন্ত, সেই তদন্ত রিপোর্টে কি এটা বলেছিল? তার মানে যখন সরকার আগের তদন্ত রিপোর্ট তো প্রকাশ করে আওয়ামী লীগের সময় যে তদন্ত প্রকাশ হয়েছে সেটা আংশিক প্রকাশ হয়েছে, আংশিক প্রকাশ হয়েছিল, পুরো রিপোর্ট প্রকাশ করা হয়নি। না, এই তদন্ত রিপোর্ট যে পুরোপুরি, এটা যে আংশিক না, সেটা আমি আপনি কিভাবে বলছি? কোন তদন্ত রিপোর্টই জনসম্মুখে প্রকাশ করা হয়েছে, তারা বলেছেন যে এটাই তদন্ত রিপোর্ট, পুরো রিপোর্ট দিয়েছেন, কিন্তু এর আগে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেটা পুরোপুরি প্রকাশ করা হয়নি। তদন্ত রিপোর্ট কোনটা পুরোপুরি প্রকাশ করা হয়নি? আওয়ামী লীগের সময় তদন্ত হয়েছিল, ওই সময় লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে তদন্ত হয়েছিল, সাথে মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির উনিও ছিলেন। হাসান নাসির সাহেব হয়তো সেখান থেকে চলে আসেন, কিন্তু জাহাঙ্গীর সাহেব সেই প্রতিবেদনটা প্রকাশ করে নাই। সেটা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হাতে মনে হয় দেওয়া হয়েছিল, কিন্তু তখন ওই তদন্ত প্রতিবেদনটা প্রকাশ করা হয় নাই। নাও সেটা প্রশ্ন অনেকেই করেন যে কেন তদন্ত রিপোর্টটা প্রকাশ হয় নাই। আচ্ছা, আমার কথা হলো, ঠিক আছে, সেটা যদি ভারতের এখানে যদি ভূমিকায় থাকে, তাহলে রাষ্ট্রীয়ভাবে ভারতকে সেই চিঠি দিয়ে বর্তমান সরকার যে আপনারা এই ভূমিকা করেছেন, তাদের প্রতি ব্যবস্থা নেই, আন্তর্জাতিক আদালতে যাক, যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থেকেই থাকে। এটা হলো আমার প্রশ্ন। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে সীমান্ত হত্যা আমি কিন্তু সমর্থন করছি না। আমি বলছি সীমান্ত হত্যা শেখ হাসিনার সরকারের তুলনায় বেড়েছে 2025 সালে। ঠিক আছে। তৃতীয় কথা, আপনি বললেন তিস্তা চুক্তি হয়নি, তিস্তা পানি আমরা পাচ্ছি না। নিশ্চিত এটা আমরা ন্যায্য হিসাব পাচ্ছি না। এই ন্যায্য হিসাব আমি দাবিদার। এটা কারণ হয়নি তখনকার মমতা ব্যানার্জির ক্ষমতায় ছিলেন, তার কারণে ওই চুক্তিটা করা সম্ভব হয়নি। শেখ হাসিনার সরকার এবং নরেন্দ্র মোদী এটা চেয়েছিলেন এই তিস্তা চুক্তিটা হোক, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে তিস্তা চুক্তিটা আমাদের এখানে সম্পূর্ণ হয়নি। সুতরাং শেখ হাসিনার সরকার কিন্তু সেটার উদ্যোগ নিয়েছিলেন। আপনার আর কোন প্রশ্ন থাকলে সেটা বলেন। নরেন্দ্র মোদী সরকার যে চেয়েছিলেন, নরেন্দ্র মোদী সরকার পারেন নাই। কেন্দ্রীয় সরকার যদি চায় সেক্ষেত্রে রাজ্য সরকারের কি আসলে ক্ষমতা রয়েছে কিনা সেটা? হ্যাঁ, ক্ষমতা রয়েছে। আমি এটা বলি, এটা অবশ্যই ক্ষমতা রয়েছে। কারণ ভারতের যে সাংগঠনিক কাঠামোটা আছে, ভারতের যে প্রশাসনিক কাঠামোটা আছে, সেখানে বাংলাদেশের মতো না। ওখানে একটা রাজ্য সরকার অনেক পাওয়ারফুল থাকে, যে কারণে অনেক সিদ্ধান্ত রয়েছে। আজকে আপনি একটা জিনিস দেখেন, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ওখানে আমরা যে মুসলমান নির্যাতন কিংবা এই আলোচনাগুলো শুনছি, তখন কিন্তু সেখানে ছিল না। নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল, বাট যখন শুভেন্দু অধিকারী আসছে তখন কিন্তু তারা এক ধরনের পলিসি নির্ধারণ করেছে। অর্থাৎ নরেন্দ্র মোদী, অর্থাৎ মূল সরকার, অর্থাৎ যে রাজ্য মানে কেন্দ্রীয় সরকারের বাহিরেও রাজ্য সরকারের অনেক কিছু নিয়ন্ত্রণের ভূমিকা রয়েছে। এটা তো স্পষ্ট, এটা তো ক্লিয়ার, বোঝাই যাচ্ছে। কিন্তু শেখ হাসিনার সরকার সবগুলো মানে ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পরেও কিন্তু বাংলাদেশিদের সঙ্গে আচরণ যেটা করা হচ্ছে সেটা মমতা ব্যানার্জির সময়ের চাইতেই খারাপ আচরণ হচ্ছে। বিশেষ করে বাংলাদেশি ট্যাগ দিয়ে পুটিন করা হচ্ছে। তারা বলছেন বাংলাদেশে পুটিন করা হবে, শুভেন্দু অধিকারী ওপেনলি ঘোষণা দিচ্ছেন পুটিন করবেন, পুটিনের চেষ্টা করছেন। তো আপনি যেটা বলেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টা যদি বলি, যে একটা দেশের নাগরিককে যদি তারা বাংলাদেশিদেরকে যদি বাংলাদেশে পাঠাতে চায়, সেটার অবশ্যই লিগেল প্রসিডিউর রয়েছে। সেটা তারা আমাদের দেশের সাথে কথা বলবেন, সম্পর্ক স্থাপনের, তারপর পাঠাবেন। কিন্তু রাতের আধারে তাদেরকে পুষিন করার চেষ্টা করা, সীমান্তে এসে কাঁটাতারের বেড়া পার করে দিয়ে তাদেরকে দেশের পাঠিয়ে দেওয়া, তারা কি আসলেই বাংলাদেশি পাঠাচ্ছেন নাকি বাংলাদেশিদের পুষিনের নামে গুপ্তচর পাঠাচ্ছেন, সেটাও তো আমরা নিশ্চিত না। এই আচরণগুলোকে আসলে সভ্য প্রতিবেশী হতে পারে। আচ্ছা, এই আচরণগুলো
কোনো প্রতিবেশী পক্ষে কাম্য নয়। কিন্তু আমাকে দেখতে হবে এই আচরণগুলো কেন তারা করছে। বিগত 16 বছর এই আচরণগুলোকে আমাকে তাদের কাছে দেখেছি এরকম পুশ করা, পুশ ব্যাক করা, কিংবা জিরো মার্কিং ল্যান্ডে এরকম নিরীহ নারী পুরুষদেরকে দাঁড়িয়ে রাখা আমরা দেখিনি। এটা আমরা কেন দেখছি? যখন আপনি শাহবাগে স্লোগান দিচ্ছেন আমি 7 সিস্টার দখল করব, যখন আপনি যখন স্লোগান দিচ্ছেন ভারতকে ভেঙে দাও, ভারতের বিভিন্ন রাজ্য স্বাধীন হয়ে যাবে, এটা কি আমার রাষ্ট্রীয় পলিসি? এটা তো আমার রাষ্ট্রীয় যখন ভারত যখন স্লোগান দেবে আমি রংপুর নিয়ে নেব, চট্টগ্রাম নিয়ে নেব, পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাবেন, রংপুর নিয়ে যাবেন, সেন্ট মার্টিন আলাদা করে দিবেন, বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবেন না, তখন কি আমরা কি বাংলাদেশ থেকে কি ট্রেনগুলো আসবে না? আচ্ছা, এই কথাগুলো আমরা কবে শুনতে পেরেছি? আমাকে 2023 সালে এই কথাগুলো শুনছি ভারতের থেকে, যে রংপুর দখল করব। 2023 সালে তো আমরা এই জন্য শুনি না, যেটা মেজর শাহিন সাহেব ওনার আলোচনায় বলেছেন যে বিগত 17 বছর বা 16 বছর যাই বলি, আওয়ামী লীগের সময়টা পুরোটাই ছিল ভারতের আধিপত্যবাদের, ভারতীয় আধিপত্যবাদ এখানে পুরোটাই ছিল, এবং সেই জন্যই তারা পিলখানা হত্যাকাণ্ড ঘটাতে পেরেছেন। আওয়ামী লীগের পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে, সেটা আওয়ামী লীগের সময়। বাংলাদেশে যখন মোদী সরকার ক্ষমতায়, বাংলাদেশে মোদী সরকার আসেন, মোদী বাংলাদেশে আসেন, তখনও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটাও হয়েছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগের সাথে ভারতের যখন একটা সম্পর্ক আছে, তারা তো ওই সময় এটা করবেন না। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছি যে অভিযোগগুলো, যে আপনার সুনির্দিষ্ট প্রশ্ন ছিল যে ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, সেই অভিযোগগুলো আমরা কখন পাচ্ছি? 2024-এর পরে পাচ্ছি, 2024-এর পরে পাচ্ছি। আপনি আপনার প্রশ্নটা একটু আবার যদি করতেন, যে শেখ হাসিনার সময় ভারতের বিরুদ্ধে অভিযোগটা 2024-এর আগেও ছিল, আওয়ামী লীগের সময় ছিল, কিন্তু ওই সময়টাই এতটা স্পষ্ট ভাবে বলা যায় নাই, বা ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে অভিযোগ করে নাই। কিন্তু যখনই হাসিনা সরকার চলে গেল, তখনই ভারত বাংলাদেশকে নিয়ে অভিযোগ করা শুরু করে। না, ভারত আমাদের সেন্ট মার্টিন দখল করবে, ভারত আমাদের রংপুর দখল করবে, এই অভিযোগগুলো 2024-এর আগে শোনা যায়নি, কখনোই শোনা যায়নি। কারণ বাংলাদেশের সাথে তারাই যদি সেটাই করতো, আমার কথা হলো তারা আমাকে 17,000 একর জমি কেন দিল ছিটমহল চুক্তির বিনিময়ে? একটা রাষ্ট্র যদি আমাকে দখল করতে চায়, তার অঙ্গরাজ্য বানাতে চায়, সে কিভাবে তার জমি আমাকে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আমাকে দান করে? সুতরাং এই দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? ভারত একদিকে আমাকে জমি দিচ্ছে বন্ধুত্ব সম্পর্কের ভিত্তিতে, আবার আপনি বলছেন যে আমাকে দখল করতে আছে। এই দুটো একটু কন্ট্রাডিক্টরি। এটা তো মানে এটার সাথে জমির বিষয়টা যেটা আপনি বললেন, ওইটা আওয়ামী লীগের সময়ে তো ভারতের সঙ্গে, আওয়ামী লীগের সরকারের সাথে ভারতের সম্পর্কটা, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। বাংলাদেশ হয়তো বা স্ত্রী ছিল, ভারত স্বামী ছিল, এরকমটা ওই সময় প্রেক্ষাপট যদি বলি, স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ছিল, তখন তো তাদের মধ্যে মনোমালিন্য হওয়ার কোনো কারণ নেই। যে যখন স্ত্রী চলে গেছেন, তখন অবশ্যই মনোমালিন্য হবে, এবং মনোমালিন্যটা 2024-এর 5 আগস্টের পরেই শুরু হয়েছে, যখন তাদের পরিচালিত বা তাদের পছন্দের সরকার, তাদের পছন্দের রেজিমের পতন হয়েছে, তখনই তো বাংলাদেশের সাথে তাদের সমস্যার সৃষ্টিটা হয়। আচ্ছা, তাহলে তাদের সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন করে দেন, ছিটমহল চুক্তিটা বাতিল করে দেন, তাদের জমিটা নিয়ে নেক, ছিটমহল গুলা, আমাদের যে ছিটমহল গুলো ছিল তার অংশে আমরা তো বেশি পেয়েছি, সেই মানুষগুলোকে আবার সেই অবর্ণনীয় কষ্ট, দুঃখ লাঘবের জীবনে আবার ফিরিয়ে দেন। ওই চুক্তিটা তো স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তিতে করেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক তো এখন নাই। সেটা কি করবেন? সেটা যদি করতে হয় তাহলে আপনি শুধু ছিটমহলের বিষয়টা নিয়ে করবেন, সেটার হিসাবটা তো আপনি 47-এর আগের হিসাবও করতে হবে, কারণ বাংলাদেশের কতটুকু এরিয়া অংশ ছিল সেই বিষয়টা হিসাব করতে হবে। 47 সালের যে একটা যেটা 47 সালে যেটা এস্টাবলিশড হয়ে গেছে, জাতীয় বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যেটা হয়ে গেছে, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না, এটাকে ডিফেন্ড করার সুযোগ নাই। আচ্ছা, ছিটমহলের এলাকাটা তো ওই সময় বাংলাদেশের সাথেই ছিল, যেটা আপনি বললেন যে তারা আমাদেরকে দান করে দিয়েছেন, সেটা দান করা নয়। আমার জমি, আমার জায়গা তারা এতদিন বুক দখল করেছিলেন, যখন আমরা সেটা তাদের কাছ থেকে উদ্ধার করে নিয়েছি, ওইটা দান করা নয়, আমি আমারটা ফেরত নিয়েছি। তারা দখল করে নিতে, আমরা দখল মুক্ত করে নিয়েছি। সেটা করতে আমাদের কেন 2015 সাল পর্যন্ত অপেক্ষা করলো? এর আগেও তো অনেক সরকার ছিল, তারা কেন তখন সেটা করলো না? এটা তখন কেন করে নিতে পারলেন না? সে কিন্তু তো কি শেখ হাসিনা নয়? সেটা কেন করা হয় নাই, সেটা কেন করে নাই, সেটাই তো আমাদের প্রশ্নটা তো সেখানেই, যে বাংলাদেশের যে কোনো সরকার ক্ষমতায় আছেন, যা বাংলাদেশের তাদের ব্যর্থতা, অবশ্যই তাদের ব্যর্থতা। বাংলাদেশে যে কোনো সরকারি ক্ষমতায় আছেন, ভারতের সাপোর্ট নিয়ে, ভারতের মদত নিয়ে তারা টিকে থাকতে চান, এটাই তো সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের। সেটা আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে বলতে পারেন। শুধু সেটা না, আমি আপনাকে আরেকটা কথা বলি, আরো অনেক 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 যে ইস্যু আছে, অনেক ছিটমহল এখনো ভারতের মধ্যে আছে, ছোট ছোট জায়গা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে আছে, ওখান থেকে এক ইঞ্চি জায়গা ভারতের থেকে মানে বাংলাদেশের সীমানার সাথে যুক্ত করে দেখাক না বর্তমান সরকার। তারা বিগত সরকার তো আধিপত্যবাদী ছিল, এরা তো ভারতের সাথে নত জানুর পরশিতে চলবে না, করে দেখা।
ইঞ্চি জমি নিয়ে দেখাতো ভারতের থেকে, যেমন আলোচনার ভিত্তিতে, বাইলেটারাল দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে আমরা এই জমিটা ভারতের থেকে আদায় করেছি বাংলাদেশের মানুষের জন্য, যেখানে বাংলাদেশের মানুষ থাকবে, বাংলাদেশের মানুষ কৃষি চাষ করবে, তাদের জীবন মানে আরো সুন্দর হবে, সহজ হবে, করে দেখা। তার চেয়ে বেটার কিছু করে দেখা। আমার কথা হলো, আমি তো বারবার আপনাকে বলছি, আপনি মুখরোচক অভিযোগ দিতে পারবেন, ভারত বিরোধী একটা স্ট্যান্ড বাজি করে মানুষের সিম্পেথি অর্জন করতে পারবেন, কিন্তু পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক, আপনার কর্মকাণ্ড প্রমাণ করছে আপনি তার চেয়েও বেশি ভারতকে দিয়ে দিচ্ছেন, আপনি তার চেয়ে বেশি ভারতকে ইলিশ দিয়েছেন, আপনি রপ্তানি বেশি করেছেন, আমদানি বেশি করে, ঘাটতি বেশি হয়েছে সেই সময়ের চেয়েও, শেখ হাসিনার চেয়েও। বরং আমি তো দেখি শেখ হাসিনাই ভারতের থেকে যেভাবেই হোক বাংলাদেশের জন্য বেশিটা আদায় করে নিয়েছে। আমি এখন সেটাই বলবো। বিশেষ করে আমি যদি গত 2 বছর 18 মাস সেই ডক্টর ইউনূসের ইন্টারিম শাসনটা দেখি, ইন্টারিম শাসন, আপনি বললেন যে একজন ভাই বললেন যে ডক্টর ইউনূসের আপনি একটা খারাপ দিক দেখান, ওই সময় কে ছিল ডক্টর ইউনূস ছাড়া? আচ্ছা, ডক্টর ইউনূস কি শখ করে আসছে এখানে? ডক্টর ইউনূস তো শর্ত দিয়ে আসছে। উনি এসেছিলেন যে আমার 666 কোটি টাকা কর আমাকে মৌকুব করে দিতে হবে, তাহলে আমি গভর্নমেন্টেই আসবো না, আমি সরকারের দায়িত্ব গ্রহণ করবো না। ওনাকে কিন্তু দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই। দ্বিতীয় কথা হলো, উনি যে পোলিও হামের টিকা না নিয়ে এসে উনি যে এই শিশুগুলোকে এই যে নিহত হচ্ছে, এই দায়ভার কে নিবে? এই দায়ভার তাকে নিতে হবে। আমি অনেক কিছুই বলতে পারি, আমি পরিসংখ্যান দিতে পারি, তথ্য দিয়ে বলতে পারি। আরেকটা আপনাকে কথা বলি, যে আপনি একটা কথা বললেন যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, বাংলাদেশে অনেক বেকার রয়েছে। এখন 26 লক্ষ ভারতীয় আমি চাই না, মেজর শাহিন ভাই বললেন। আচ্ছা, এই একই কথা বলে যদি সৌদি আরব বাংলাদেশে 30 লক্ষ প্রবাসীকে বাংলাদেশে ফেরত দেয়, কারণ সৌদি আরবে অনেকে বেকার আছে, সৌদি আরবেও কাজ পাচ্ছে না, বিষয়টা তা না। 26 লক্ষ ভারতীয় আছে কি নাই এটা নিয়ে আপনার প্রশ্ন। আমি একটা বলি, আমি একটু আপনাকে কারেকশন করি যে সৌদি আরবে বেকার থাকতে পারে, কিন্তু সেটা সৌদি নাগরিকরা বেকার রয়েছে এটা বলতো। কারণ সৌদি আরবরা তাদের যে পরিস্থিতি, তাদের প্রত্যেককে সরকারি চাকরি, প্রাপ্তবয়স্ক হলে তারা সরকারি চাকরি করেন, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তারা সৌদি সরকার থেকে সেখানে বেকার বয়সের কিছুটা ভুল। আর বাংলাদেশে যারা ভারতীয়রা কাজ করতেছেন অনেকেই অবৈধভাবে কাজ করতেছেন, তাদেরকে অবশ্যই বের করা উচিত বা তাদের ডক্টর আসিফ নজরুলকে জবাব দিতে করা উচিত। কেন উনি ক্ষমতায় এসে সেই 26 লক্ষ ভারতীয়কে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিলেন না? সেই জবাব তাকে দিতে হবে, কারণ উনি বলেছিলেন প্রথম 26 লক্ষ ভারতীয় অবৈধ বাংলাদেশে ভাবে আছে, বাংলাদেশে এত বেকার থাকতে। এই জবাব ডক্টর আসিফ নজরুলকে দিতে হবে, এই দায়ভার তাকে নিতে হবে। এই প্রশ্ন তো বর্তমান সরকারও নিবে না, কিংবা অন্য কোনো সরকারও নিবে না, তাই না? উনি সেটা খুঁজে বের করুক। আমি মেজর শাহিন ভাইয়ের সাথে আমি একমত, সম্পূর্ণ একমত। এই দায়ভার তাদেরকে নিতে হবে। তৃতীয়